আরিয়া নামের খুবই সহজ সরল একটি মেয়ে, যার কিনা বিয়ে হয়েছিল তারই ভালোবাসার মানুষের সাথে। কিন্তু আরিয়ার বিয়ের দিনই ঘটে যায় খুবই হৃদয় বিদারক একটা ঘটনা। কারণ আরিয়া তার বিয়ের দিন তার ভালোবাসার মানুষের সাথে সাথে তারই নিজের বোনকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলে। এ যেন মুহূর্তের মধ্যে আরিয়ার জীবনটাই থমকে দাঁড়ায়, কারণ এই বিয়ে ভেঙে গেলে আরিয়ার পুরো জীবনটাই নষ্ট হয়ে যাবে। তবে এসব নিয়ে যখন আরিয়াকে সবাই বদনাম করছিল, ঠিক তখনই সেখানে এসে হাজির হয় মার্টি নামের একজন ব্যক্তি, যে কিনা ছিল শহরের সবচাইতে বড় কোটিপতি। অনুষ্ঠানে জোর করে আরিয়াকে বিয়ে করে নেয় সে। তবে আরিয়া এত কিছুর পরও নিজের ভালোবাসার মানুষকে রেখে মার্টিকে কখনোই নিজের স্বামী হিসেবে মানতে পারেনি, কারণ মার্টি আরিয়ার চাইতে বয়সেও বড় ছিল, আর তার মনে মার্টির জন্য কখনোই কোনোভাবে ভালোবাসা অনুভব হতো না। তবে পরবর্তীতে আরিয়ার সাথে কি হয়েছিল, মার্টিকে শেষ পর্যন্ত আরিয়ার মন জয় করে তার ভালোবাসার মানুষ হয়ে উঠতে পেরেছিল, সেটাই আমরা দেখব আজকের এই অসাধারণ রোমান্টিক চাইনিজ ড্রামাটির গল্পে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা বেল ফ্যামিলির একটা অনুষ্ঠান দেখতে পাই, যেখানে বেল ফ্যামিলির বড় মেয়ে ওনার সাথে তাদের ছোট মেয়ের ফিয়ন্সে ম্যাট ব্রাউনকে কিছুটা ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়। উপস্থিত লোকেরা এই নিয়ে কানাঘুষা শুরু করলে ছোট মেয়ে সারাহ বলে, আমার বড় বোনের এই অবস্থার জন্য আমি দায়ী, তাই আমার ফিয়ন্সে তাকে হেল্প করছে, এতে আমার কোনো সমস্যা নেই। সে একই পার্টিতে আমরা মার্টি ব্রক্স ও তার বন্ধু মিস্টার কার্টারকে দেখি। মার্টি বলে, মেয়েটা যেন কলের পুতুল, ফিয়ন্সে বড় বোনের সাথে অ্যাফেয়ার করছে জেনেও মেয়েটার কোনো ফিলিংস নেই। মিস্টার কার্টার বলে, মার্টি, তুমি তোমার বউ হিসেবে বাধ্য কাউকে খুঁজছিলে, আমাকে যদি বলো এই শহরের সবচেয়ে বাধ্য মেয়ে এই সারা বেল। তবে আফসোস, ও তো ম্যাট ব্রাউনের জন্য দিওয়ানা হয়ে আছে। মার্টি বলে, আমি যদি অ্যাপ্রোচ করি তাহলে সে ম্যাটকে ভুলে যেতে বাধ্য। কিন্তু দেখা যায় মার্টি ফুল নিয়ে সারাকে দিলেও সে সেটা ইগনোর করে ম্যাটের কাছে যায়। ম্যাটকে বাসায় ড্রপ করার সময় গলায় লিপস্টিকের দাগ দেখে কিছুই বলে না। ম্যাট চলে যেতেই সে তার আসল রূপে ফিরে আসে। ফোনে কেউ তাকে জিজ্ঞেস করে সে কি তার টার্গেট খুঁজে পেয়েছে। সারা বলে, হ্যাঁ, মার্টি ব্রক্স তাকে তার ফ্যামিলি থেকে বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে, আর সে চাইছে এমন কোনো মেয়ে যে হবে শান্ত এবং তার সব কথা শুনবে। তো এটার জন্য এই শহরের মধ্যে আমি হলাম সবচেয়ে বেস্ট চয়েস। পরদিন মার্টি ও মিস্টার কার্টার একটা ক্যাফেতে গেলে সেখানে সারা বেলকে ব্লাইন্ড ডেটে আসতে দেখা যায়। মার্টি ফোনে মাকে জানিয়ে দেয় শীঘ্রই সে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে আসবে। লোকটি চলে যেতেই মার্টি সারার সামনে আসে, বলে, তুমি যেহেতু তোমার এঙ্গেজমেন্ট ভেঙে দিবে ভেবেছ, তাহলে কেন আমাকে বিয়ে করছো না? আমার কাছে টাকা পয়সা, গাড়ি বাড়ি সব আছে। সারা এড়িয়ে যেতে চায়, বলে, আমার ফিয়ন্সে আছে। মার্টি বলে, হ্যাঁ, যে তোমার বোনের সাথে প্রকাশ্যে দিবালোকে অ্যাফেয়ার চালিয়ে যাচ্ছে। তোমার আত্মসম্মান থাকলে তো এঙ্গেজমেন্ট অনেক আগেই ভেঙে দেওয়া উচিত ছিল। কিছুক্ষণ ভাবনা চিন্তা করে সারা তাকে বিয়ে করতে রাজি হয়। তারা সেদিনই তাদের ম্যারেজ লাইসেন্স করিয়ে নেয়। মার্টি সারাকে কার্ড দেয় ও তার বাড়িতে যেতে বলে। সারা কাউকে কল করলে আমরা জানতে পারি সকালে সে ব্লাইন্ডেড আসলে তার এই লোক দিয়ে সাজানো একটা নাটক ছিল। সারার মনে পড়ে যায় তার বোনের পা নষ্ট হয়ে গেলে তার জন্য সবাই তাকে দোষারোপ করতে থাকে। তার বাবা বলে, তোমার অনেক শখ আর্ট ডিরেক্টর হওয়ার, তাই না? এখন থেকে তোমার সব ডিজাইন তোমার বোনের নামে হবে। যদিও সে চাপের মুখে পড়িতে রাজি হয়ে যায়, কিন্তু মনে মনে প্রতিজ্ঞা করে যারাই তাকে কষ্ট দিয়েছে তাদের সে শাস্তি দিয়েই তবে ছাড়বে। এদিকে মার্টি মিস্টার কার্টারের সাথে দেখা করে তাদের ম্যারেজ সার্টিফিকেট দেখায়। মিস্টার কার্টার যদিও বলে, তুমি সারাকে তোমাকে বিয়ে করতে রাজি করিয়েছ, কিন্তু সে মনে মনে ম্যাটকেই ভালোবাসে। মার্টি বলে, তাতে কি হয়েছে? আমি কি ওকে ভালোবাসি নাকি? আমি তাকে বিয়ে করেছি কারণ তাকে সহজে কন্ট্রোল করা যায়। সেখানে উপস্থিত আরেকজন বলে, মার্টি, তুমি কি করে বেল ফ্যামিলির অপয়া মেয়েকে বিয়ে করতে পারলে? ও শুধুই তোমার দুর্ভাগ্যের কারণ হবে। ওকে তুমি ভুলে যাও, আমি তোমাকে ভালো কারোর সাথে মিট করিয়ে দিব। মার্টি তার মাথায় বোতল ভেঙে বলে, তুমি কি ওকে ছোট করলে নাকি আমাকে? আমার লোকের উপর কেউ কখনো নিচু চোখে তাকাতে পারবে না। এদিকে সারা মার্টির বাড়িতে চলে যায়। সেখানে মেইড তাকে বাগানটা ঘুরে ঘুরে দেখায়। সে সারাকে মার্টি ব্রক্সের বউ হিসেবে মোটেও পছন্দ করে না, তাই মুখ ভার করে তাকে সব চিনিয়ে দিতে থাকে। তখনই সেখানে আশু মানে মার্টির কুকুর চলে আসে আর সারার দিকে তেড়ে যায়। মার্টি তার বন্ধুর সাথে দেখা শেষে বেরোতেই মিস্টার কার্টার রাস্তায় একটা কুকুর দেখে বলে, কিছুদিন আগে না তুমি আশুকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলে? ওকে কবে এনেছো তুমি? মার্টি কিছু মনে পড়তেই সে চটজলদি গাড়ি নিয়ে বাড়িতে ফিরে আসে। বাগানের পেছনটা আসতেই সে দেখতে পায় আশু সারার কাছে খুব শান্ত হয়ে বসে আছে। মার্টি এটা দেখে খুব অবাক হয়ে যায় যে আশু অপরিচিত হওয়ার পরেও সারাকে আঘাত করেনি। সারা জানায় মেয়েটাকে বাগান ঘুরে দেখাবে বলে এখানে নিয়ে এসেছিল। মার্টি সে মেয়েটার চক্রান্ত বুঝতে পেরে তাকে চাকরি থেকে বের করে দেয়। মার্টি সারার হাতে ক্ষত দেখে বুঝতে পারে এটা আশু করেছে, তাই সে ব্যান্ডেজ করে দেয় আর বলে, আমার থেকে কি চাও বলো? সারা জানায়, দুদিন পরেই শহর থেকে রয়্যাল ক্রুজ শিপ যাবে, আমি শুনেছি সেটা খুবই সুন্দর, আমি কি সেখানে যেতে পারি? মার্টি বলে, নিশ্চয়ই, কিছুদিনের মধ্যে আমরা আমার বাবা মায়ের সাথে দেখা করব, তাই কাল গিয়ে বিয়ের আংটি কিনে নিয়ে আসবে। পরদিন সারা তার বান্ধবীকে নিয়ে শপিং মলে আংটি কিনতে গেলে সেখানে উনাবেল ও ম্যাটকে দেখতে পায়। উনাবেল বলে,
সারা তুমি ভুল বুঝো না, ম্যাট জাস্ট গিল্ট ফিল করে, তাই আমার সাথে ঘুরে। আসলে সে তোমাকেই ভালোবাসে। এলসি রেগে গিয়ে বলে, তোমাদের লজ্জা করে না? চিটিং করো আবার মুখের উপর বানিয়ে কথা বলছো। তোমরা একে অপরকে ডিজার্ভ করো, সারা থেকে দূরে থাকো। ম্যাট এলসিকে শাসাতে গেলে সারা সামনে চলে আসে। সে সময় পাশ দিয়ে মার্টিকে যেতে দেখে সারা বলে, উনাবেল, আমি জানি তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, তাই আমি তোমাকে ম্যাটকে দিয়ে দিচ্ছি। ম্যাট যদিও বলতে থাকে, কে কি বলে তা বিশ্বাস করো না সারা, আমি শুধু তোমাকেই ভালোবাসি। সারা এলাকাবাসী নিয়ে সেখান থেকে যেতে গেলে ম্যাট তার পিছু পিছু চলে যায়, কিন্তু উনা পায়ে ব্যথার নাটক করে তাকে আটকে দেয়। মার্টি তার লোকদের বলে, ব্রাউন ফ্যামিলির মল বন্ধ করার ব্যবস্থা করো। সারা বাসায় ফিরে মার্টিকে কেনা বিয়ের আংটি দুটো দেখায়। মার্টি বলে, কাল গিয়ে তুমি আরো বড় রিং কিনে আনবে। তোমার হাজব্যান্ড এতটাও গরিব হয়ে যায়নি, আর তাকে একটা গাড়ি গিফট করে। সারা ভাবতে থাকে জীবনে প্রথম সে কোনো গিফট পেয়েছে, তাও কিনা এই ফেমাস প্লেবয়ের কাছ থেকে। ম্যাট এদিকে ওনার খেয়াল রাখছিল। তখন তার বাবা তাকে ফোন করে জানায় সে কিভাবে মার্টি ব্রুকসকে রাগিয়ে দিয়েছে, কেননা সে এখন তাদের শপিং মল বন্ধ করিয়ে দিয়েছে। ম্যাট কিছুতেই বুঝতে পারে না এমনটা কি করে সম্ভব। সারা বিয়ের আংটি কিনেছে ভেবে তার সন্দেহ হয়। পর মুহূর্ত ভাবে, তার মতো এমন অপয়া মেয়েকে সে ছাড়া আর কেই বা বিয়ে করবে। ওনা নাটক করে বলে, ম্যাট তুমি না থাকলে আমি একদম একা হয়ে যেতাম, চলো না আমরা বিয়ে করে নিই। তুমি আমাকে একটা পরিচয় দাও, আমি কথা দিচ্ছি সারাকে কখনো বিরক্ত করব না। ম্যাট তাকে রিজেক্ট করে দিয়ে বলে, আমি সবসময় তোমাকে আমার বোনের নজরে দেখেছি, আমি কেবল সারাকে ভালোবাসি। আমি তোমার আসছি শুধুমাত্র গিলটি ফিল হওয়ার কারণে। ওরা কিছুতেই রিজেকশন মেনে নিতে পারে না। সারা বাসায় আসলে তার বাবা বলে, মিস ফেইথ ন্যাশ নতুন ডিজাইন চেয়েছে। সারা সে ডিজাইন দিয়ে বলে, এবারেও উনি আমার ডিজাইনের নামে নিজের নামে করে নিতে পারবে। তার বাবা বলে, তোমার বোনের তো পায়ের সমস্যা, সে কাজ করতে পারবে না, তাই তোমার দায়িত্ব হচ্ছে তাকে হেল্প করা। এটাই শেষবার। একবার মিস ফেইথ ন্যাশের অর্ডারটা কমপ্লিট হয়ে গেলে ওনা আর তোমার ডিজাইনটা নিজের ক্রেডিট নেবে না। সারা বলে, আমি আজ রাতে ক্রুজের ডিনারে যেতে চাই, কিন্তু সারার বাবা তাকে না করে দেয়। সারা মনে মনে ভাবে, তোমরা সবাই ভয় পেয়ে আছো যে আমি যদি ডিনারে চলে আসি তাহলে মিস ফেইথ ন্যাশ হয়তো সবটা সত্যি জানতে পেরে যাবে। কোনো সমস্যা নেই, ডিনারে তো আমি যাবই, যা যা আমার ছিল তার প্রত্যেকটা আমি বুঝে নেব। সারা তার অ্যাসিস্ট্যান্টকে বলে, আমাকে যে করেই হোক আজকে মিস ন্যাশের সাথে ডিলটা পেতেই হবে। ক্রুজে মিস্টার কার্টার জানায় কিছুক্ষণ পর মার্টি সেখানে চলে আসবে। সারা জিজ্ঞেস করে, সে কি ফেইথ ন্যাশের পরিচিত নাকি? মিস্টার কার্টার বলে, না, মার্টি তার মায়ের জন্মদিনে উপহার হিসেবে একটা রুবির আংটি গিফট করতে চায়, যেটা মিস ন্যাশের কাছে আছে, কিন্তু সেটা কোনো দামই বিক্রি করতে চায় না। তিনি শর্ত দিয়েছেন, মার্মেড ড্রেসের ডিজাইনারকে খুঁজে বের করতে পারলে তবে তিনি এটা দিবেন। সারা তখন নিজের মনে প্ল্যানটাকে সাজিয়ে নেয়। উনা সারাকে দেখে জিজ্ঞেস করে, বাবা কি জানে যে তুমি এখানে এসেছো? সারা বলে, তুমি এটা ভাবো যে যদি সত্যি সবাই জানতে পেরে যায় মার্মেড ড্রেসের আসল ডিজাইনার তুমি না, তাহলে তোমার কি হবে? উনাই কথা শুনে খুবই রেগে যায় আর বোতল তুলে সারাকে মারতে যাবে। তখনই মার্টি চলে এসে তার হাত ধরে নেয়। মার্টিকে দেখে সারা বলে, উনা, আমি জানি তোমার আজকের অবস্থার জন্য আমি দায়ী, তাই তুমি চাইলে আমার উপর রাগ করতে পারো, আমাকে মারতেও পারো, আমি কিছুই মনে করব না। আমি তো তোমাকে আমার ফিয়ন্সিকেও দিয়ে দিয়েছি। আশেপাশের সবার মধ্যে কানাঘুষা শুরু হয় যে সারা ও ম্যাট হাইকিংয়ে গেলে ওনা জোর করে তাদের সাথে যায়। পাহাড় ধসে পড়লে ম্যাট সারাকে বাঁচালে ওনার পায়ে আঘাত পায়। সবাই বলতে থাকে ওনা হয়তো আগে থেকেই ম্যাটকে পছন্দ করত, তাই তো সে কাপলদের মাঝখানে জোর করে সেখানে গিয়েছিল। ওনা বলে, না, আমি কিছুই করিনি, সারাই সব তোমার জন্য হচ্ছে। সারা বলে, তুমি যেন আমাকে দোষারোপ না করো, তার জন্য আমি সব করব, তুমি চাইলে আমাকে মারো। ম্যাট জিজ্ঞেস করে, সারা, তোমার আর মাটির মধ্যে কি চলছে? আজকে ওনার অনেক বড় একটা দিন, তাই ওর কাছে ক্ষমা চাও। সারা ক্ষমা চাইতে গেলে মাটি তাকে বাধা দেয় আর নিজের পক্ষ নেওয়ার জন্য বলে। সারা বলে, ম্যাট, তুমি কি মনে করো তুমি আমাকে যা বলবে আমি তাই করব? তুমি কি নিজেকে এতটাই গুরুত্বপূর্ণ মনে করো? ম্যাট বলে, তোমার বাবা মা ঠিকই বলে, তুমি ওনার নখেরও যোগ্য না, তুমি একজন অপয়া, আর আমি কি না তোমার কথা শুনবো? মার্টি তখন বলে, তোমাদের সারাকে না লাগলেও আমার লাগবে। তাদের মধ্যে হাতাহাতি হলে মার্টি বলে, এর আগে শপিং মল নিয়েছি, তাতে শিক্ষা হয়নি? তোমাদের কোম্পানির পথে বসলে তারপর শিক্ষা হবে? মার্টি মার্মেড ড্রেসের ডিজাইনারকে খুঁজতে যায় জেনে সারা ট্রিক খাটিয়ে তার ফোন সেখানে ফেলে যায়। মার্টি ও মিস্টার কার্টার বুঝতে পারে সারাই ড্রেসের আসল ডিজাইনার। ওনা হয়তো তার ড্রেস ডিজাইনের ক্রেডিট নিয়েছে। মার্টি এটা মানতে পারে না, কারণ তার ভাইও একসময় তার ফান্ডিং প্রপোজাল নিজের নামে চালিয়ে নিয়েছিল। সারা আসলে সে বলে, তোমার বোন তোমার ফিয়ন্সে তোমার ডিজাইন ক্যারিয়ার সব নিয়ে গেল, তুমি কোনো কিছুই বললে না। সারা বলে, আমি এমন তো না করলে আমার বোনের রেপুটেশন নষ্ট হয়ে যাবে। মার্টি বলে, ওনার রেপুটেশন সেদিনই নষ্ট হয়ে গেছে যেদিন সে তোমার ফিয়ন্সের পিছনে গেছে, আর তোমার বাবাও তাকে বেশি প্রায়োরিটি দেয়। তোমার আর কিছুই হারানোর বাকি নেই, তুমি নিজের জন্য দাঁড়াও, চিন্তা করো না, আমি সবসময় তোমার পাশে আছি। এদিকে উনা মিস ফেইথ ন্যাশের সাথে দেখা করে নিজের ডিজাইন দেখালে তিনি বুঝে যায় এই ড্রেসের ডিজাইনার উনা নয়,
বলে 3 মাস আগে তুমি মারমেইড ড্রেস সাবমিট করেছিলে, কিন্তু ড্রেসের ডিজাইনারও তুমি না, আসল ডিজাইনার তো না। তখনই সেখানে সারা বেল চলে আসে। সে এসে তাকে ড্রেস ডিজাইনের পিছনে ফিলোসফি বুঝায়। মারমেইড ড্রেস তো যে তারই ডিজাইন সেটাও কনফার্ম করে। মিস ফেইথ ন্যাশ ওনাকে বলে, আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, কিন্তু তুমি সেই সুযোগটা কাজে লাগাওনি। যারা সৎ না আমি তাদের সাথে কাজ করি না। পরদিন সারা দেখে এই নিউজ অনলাইনের সব জায়গায় ছড়িয়ে গেছে। ফাইনালি সে তার ডিজাইনের ক্রেডিট নিজের নামে করতে পেরেছে। এর জন্য সে মার্টিকে ধন্যবাদ দেয়। সারার বাবা ড্রিউ বেল ফোন করে তাকে বাসায় ডাকে। বাড়িতে যেতেই ড্রিউ সারার উপর চোটপাট করতে থাকে, বলে তোমার মতো এমন হৃদয়হীন অকৃতজ্ঞ মেয়ে আমি কি করে জন্ম দিলাম? তোমার জন্য তোমার রেপুটেশন খারাপ হয়ে যাচ্ছে, কোম্পানির স্টক মার্কেটে ধস নামছে। সারা বলে, আমি না, মার্টি ব্রুকস, সে আমাকে এমনটা করতে বাধ্য করেছিল। মিস ন্যাশের থেকে রুবি রিং নেওয়ার জন্য বলেছিল, এমনটা না করলে বেল ফ্যামিলিকে পথে বসাবে। ড্রিউ এটা শুনে বলে, ঠিক আছে, আমি আগামীকাল একটা প্রেস কনফারেন্স রাখবো, সেখানে তুমি বলবে ড্রেসের ডিজাইনার আসলে তুমি না, উনা ছিল। সারা বলে, ঠিক আছে, তবে আমার একটা কন্ডিশন আছে। কোম্পানি নতুন স্প্রিং কালেকশনে লিড ডিজাইনার হিসেবে আমি জয়েন করতে চাই। যদি তোমরা রাজি হও তাহলেই আমি কারো কনফারেন্সে আসবো। ওনা কিছুতেই রাজি হতে চায় না। সারা বেরোতেই দেখতে পায় বাইরে বৃষ্টি নামছে। উনা সারাকে তাদের তোলা ফ্যামিলি ফটো পাঠায়। আগে সেও তাদের সাথেই ছবি তুলত, কিন্তু এখন তারা তাকে ছাড়াই ফ্যামিলি ফটো তুলেছে। মার্টি সারাকে পিক আপ করতে আসলে সারা জানায়, প্রতি বছর এই দিনে আমরা একসাথে ফ্যামিলি ফটো তুলি, কিন্তু ওনার পায়ের প্রবলেমের পর থেকে আমি কখনোই ফ্যামিলি ফটো তুলতে পারিনি। মার্টি বলে, বেল ফ্যামিলি তুলনি তো কি হয়েছে, চলো তুমি আমার সাথে তুলবে। মার্টি তাকে নিয়ে রেস্টুরেন্টে আসে আর একসাথে ছবি তোলে। সারা ভাবে, আমার একবার মন খারাপ হয়েছে বলে মার্টি আমায় ছবি তুলতে এখানে নিয়ে এসেছে, আসলে কি সে এত ভালো? এরপর মার্টি তার জন্য কেক নিয়ে আসে আর বার্থডে উইশ করে। কেক কাটতে গিয়ে সারা চোখে জল চলে আসে। মার্টি বলে, এরপর প্রতি বছর আমরা এই দিনে ছবি তুলব। তারপর সে সারাকে একটা ডায়মন্ডের বড় আংটি পরিয়ে দেয়। সারা ভাবতে থাকে, আমার খারাপ অতীত যেন ভুলে যাই, তার জন্য মার্টি কতই না চেষ্টা করছে। ওনা তার অ্যাসিস্ট্যান্ট জিনিকে নতুন ডিজাইন বানানোর জন্য জোর করতে থাকে। জিনি বলে, আমার বাবার এখনো কোমা চলছে, আমি ডক্টর রবি কার্টারকে এখনো খুঁজে পাইনি, তাই আমি কাজে মন দিতে পারছি না। ওনা তাকে থাপ্পড় মেরে বলে, আমার জন্যই তোমার বাবা আজকে ভালো চিকিৎসা পাচ্ছে, যে করেই হোক তোমাকে সারাকে হারাতেই হবে। যদি তুমি সেটা না পারো তাহলে তোমাকে আর তোমার বাবাকে পৃথিবী থেকে সরিয়ে দেব। সারা ইলসেকে জিনিয়ার ব্যাপারে খোঁজ নিতে বলে। বাইরে বেরোতেই মার্টিকে দেখতে পায়। মার্টি বলে, আজ তোমার শ্বশুরবাড়িতে যাওয়ার কথা ছিল, ভুলে যাওনি নিশ্চয়ই? সারা ও মার্টি ব্রুকস ফ্যামিলিতে আসে। মিসেস ব্রুকস প্রথমে সারাকে দেখে চমকে যায়, বলে, মার্টি শেষমেশ বেল ফ্যামিলির অপয়া ছোট মেয়েকে বিয়ে করে এনেছে, কিন্তু সামনে কিছুই বলে না। সারাকে বলে, এখন যখন তোমার আর মার্টির বিয়ে হয়েছে তখন তুমি আমাদের মেয়ের মতো। আমাকে বলো তো, মার্টিকে তোমাকে বিয়েতে জোর করেছে? আসলে আমাদের দোষ, তাই তো মার্টি যেখানে সেখানে প্রবলেম তৈরি করে। মিসেস ব্রুকস সারাকে অনেকগুলো কার্ড দেয়। মার্টিকে বলে, তুমি এমন কি করে হলে? এক বাড়িতে বড় হওয়ার পরেও তোমার আর তোমার ভাইয়ের মাঝে কত তফাৎ, তুমি সবসময় ঝামেলা তৈরি করো। তখনই তাদের ফোনে ব্রো ব্রুকসের কল করলে তারা তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। সারা খেয়াল করে বাসায় ফ্যামিলির সাথে মার্টির খুব কম ছবি আছে। মিসেস ব্রুকস তার বানানো স্নোফ্লেক কেক ঝুঁকে পাঠাতে চায়। মার্টি মাকে জানায় সারাই কেক পছন্দ করে, তাই মিসেস ব্রুকস কিছু কেক সারাকে পাঠিয়ে দেয়। বাসায় ফিরে আঙ্কেল ব্রুকস জানায় মার্টি তার মায়ের হাতে বানানো স্নোফ্লেক কেক খুবই পছন্দ করে, কিন্তু তার আর ঝুঁয়ের বার্থডে সেম দিনে হয়। সে কখনো জন্মদিনেই কেক খাবার সুযোগ পায়নি। সারার গতদিনে মার্টির কথা মনে পড়ে যায়। সে বুঝতে পারে তার মতো মার্টিও তার পরিবার থেকে অবহেলিত। মার্টিতে কেক দিয়ে রুমে ফিরলে এলসে তাকে ফোন করে জানায় জিনিয়া প্রতিদিন হাসপাতালে কারোর সাথে দেখা করতে যাচ্ছে। সারা বুঝতেই পারে না যে জিনিয়া তো অনাথ, তাহলে সে হাসপাতালে কাকে দেখতে যাচ্ছে। একবার জিনিয়াকে থামানো গেলে ওনার আসল তথ্য দুনিয়ার সামনে চলে আসবে। পরদিন জিনিয়া হাসপাতালে গেলে তার বাবা জানায় প্রতিদিন একটা মেয়ে এখানে এসে তার খেয়াল রাখে। জিনিয়া দেখতে পায় সেটা আসলে সারা ছিল। জিনিয়া বলে, ম্যাডাম, আপনার যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা আমার সাথে ডিল করুন। আমার বাবার লিভার ক্যান্সার হয়েছে, তাকে এসবে টেনে আনবেন না প্লিজ। সারা বলে, তোমার কেন মনে হচ্ছে আমি তোমার ক্ষতি চাইছি? আমি তো তোমাকে সাহায্য করতে চাইতে পারি। এত বছর ধরে উনা তোমার ডিজাইন নিজের নামে করে ম্যাগাজিন পাবলিশ করে এসেছে। তোমার কি এতে একটুও কষ্ট হয় না যে অন্য কেউ তোমার ডিজাইনকে নিজের নামে করে নিয়েছে? আমি যদি মিস ফেইথ ন্যাশের সামনে নিজের ডিজাইন নিজের নামে করতে পারি তাহলে তুমিও পারবে। তার জন্য তোমাকে আমার সাথে টিম আপ করতে হবে। জিনিয়া বলে, আমি একজন অনাথ মেয়ে, বাবা আমাকে দত্তক নিয়েছিল, তাই আমি আর কিছুই হতে দিতে পারি না। ওনা আমায় কথা দিয়েছে আমার বাবার জন্য ডক্টর কার্টারকে নিয়ে আসবে। তার সাহায্য ছাড়া আমি কোনোভাবেই ডক্টরের সাথে দেখা করতে পারবো না। সারা কথা দেয়, আমি 1 সপ্তাহের মধ্যে ডক্টর কার্টারকে তোমার বাবাকে দেখানোর জন্য নিয়ে আসবো। বাইরে আসতেই সারা দেখে সেখানে মার্টি চলে এসেছে। মার্টি জিজ্ঞেস করে, তোমার কবে থেকে তোমার বোনের অ্যাসিস্ট্যান্টের সাথে এত ভাব হলো? সারা বলে, আসলে আমরা একই ইউনিভার্সিটি থেকে ডিজাইন নিয়ে পড়াশোনা করেছি।
যিনি আমার সিনিয়র। আমি শুনেছি তার বাবা অসুস্থ, তাই তাকে দেখার জন্য হাসপাতালে এসেছি। এদিকে ম্যাট সারাকে বারবার কল দিলেও সে সেটা রিসিভ করে না। ম্যাট তাই ড্রিঙ্ক করতে থাকে আর বলে, সারা তুমি কিছুতেই আমাকে ভুলে যেতে পারো না। তখন সেখানে উনা আসলে ম্যাট উনাকে সারা ডাকতে থাকে এবং ইন্টিমেট হয়। সারা জানতে পারে এই মাসের 16 তারিখে মার্টির জন্মদিন, তাই সে স্পেশাল কিছু করার প্ল্যান করে। অন্যদিকে মার্টি মিস্টার কার্টারের সাথে বসে ড্রিঙ্ক করছিল। মিস্টার কার্টার তাকে বলে, বিয়ের পর তুমি আর নাইট ক্লাবে আসো না কেন? আর সারা কোথায়? মার্টি বলে, আজকাল সে অনেক ব্যস্ত আছে। কারণ জানতে চাইলে বলে সে নতুন প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছে। মিস্টার কার্টার বলে, এগুলো তো শুধু বাহানা মাত্র, দেখো গিয়ে সে কাজের বাহানায় ম্যাটের সাথে দেখা করতে গিয়েছে। মার্টির এসব কথা ভালো লাগে না, তাই সে বাসায় ফিরে আসে আর আশুকে বলতে থাকে, সারা কেন এই ছেলের কাছে গেছে? ম্যাট তাকে চিট করার পরেও আমি হলে তো ওকে পাত্তাই দিতাম না। হঠাৎই রুমের লাইট চলে যায়। লাইট আসতেই সারা একটা কেক নিয়ে আসে আর মার্টিকে বার্থডে উইশ করে। মার্টির মনে পড়ে যায় ছোটবেলায় সবসময় তার বাবা মা তার ভাইয়ের জন্মদিন সেলিব্রেট করেছে, কিন্তু কখনোই তার জন্মদিন পালন করেনি। তাই মার্টি এখানে বেশ ইমোশনাল হয়ে যায়। ভিলার বাটলার জানায়, ম্যাডাম প্রতিদিন কাজ থেকে জলদি ফিরে ব্রুকস ভিলাতে গিয়ে স্নোফ্লেক কেক বানাতে শিখেছে আর আপনার জন্য আজকের এই উপহার তৈরি করেছে। মার্টি সারাকে জড়িয়ে ধরে আর রান্নার অনেক বেশি প্রশংসা করে। সারা এলসিকে জানায় সে মার্টির সাথে কথা বলেছে। সে তাকে জানাতে চায় যে সে এখন বেল কোম্পানিতে পা রাখার চিন্তা করছে, যেন মার্টি তার পথে বাধা হয়ে না দাঁড়ায়। এলসি বলে, এমনটা হলে কি মার্টি ব্রুকস সন্দেহ করবে না যে তোমাকে দেখতে যতটা ইনোসেন্ট মনে হয় তুমি তা নাও? সারা বলে, কিছু পেতে হলে কিছুটা রিস্ক তো নিতেই হবে। পরদিন ওনা কোম্পানির একটা মিটিংয়ে আবারও জিনিয়ার করা ডিজাইন নিজের নামে প্রেজেন্ট করে। সবাইতে তার অনেক প্রশংসা করে। সারা নিজের ডিজাইন দেখাতে চাইলে রিও বলে, তুমি এখনও জুনিয়র ডিজাইন, তাছাড়া তুমি এখনও মার্কেট ডিমান্ড বুঝতে পারোনি, তাই পরিবারে তোমাকে সুযোগ দেওয়া হবে। মিটিংয়ের একজন বলে, ওনার করা দুটো ডিজাইন পুরোপুরি কপি করা হয়েছে। তাদের বিপরীত পক্ষ নেই। ডিজাইন অ্যাসোসিয়েশনকে এ ব্যাপারে অভিযোগ করেছে আর তাই আমাদের কোম্পানির শেয়ার মার্কেট ভুগতে চলেছে। এরপর সে কপি হওয়া সে ডিজাইনকে দেখায়। কেনা হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসর পি ইউকে চেনে আর ওনাকে না তারই ডিজাইন নকল করেছে। এবার আমাদের কোম্পানিকে কেউ বাঁচাতেই পারবে না আর ওনাকেও হয়তো নকল করার দায় ডিজাইন ক্যারিয়ারের সমাপ্তি ঘোষণা করতে হবে। সারা বলে, আমার মনে হয় না এসবের পেছনে উনা রয়েছে, কেননা এই কাজ করা শুধুমাত্র তার পক্ষেই সম্ভব, যে কিনা প্রফেসর পে ইয়ংকিনকে আন্ডারে পড়াশোনা করেছে, যা ওনার পক্ষে করা সম্ভব না। মেয়েটা বলে, তাহলে কি সব ডিজাইনই উনা নয়, বরং অন্য কেউ করেছে? ওনা বলে, হ্যাঁ বাবা, তুমি শুনেছ, আমাকে ফাঁসানো হচ্ছে, আমি ডিজাইন নকল করিনি। ডিউ জিজ্ঞেস করে, সারা তোমার কি মনে হয় এর পেছনে কে রয়েছে? সারা বলে, এই কাজ যে করেছে তার হাতে এখনো দুটো অপশন আছে, হয় সে নিজে থেকে ধরা দেবে, তার দোষ স্বীকার করবে, কোম্পানি থেকে পদত্যাগ করবে এবং ডিজাইন ওয়ার্ড থেকে সরে যাবে, না হয় যদি তাকে আমরা খুঁজে বের করি তাহলে তাকে জেলে পাঠানো হবে। তখনই জিনিয়া ওনার পা ধরে কাঁদতে কাঁদতে বলে, ম্যাডাম আমি আপনার চাপে পড়ে এমন কাজ করেছি, আপনি আমাকে ডিজাইন সাবমিট করার জন্য জোর করছিলেন। আমার বাবা অনেক অসুস্থ, তাই আমার মাথা কাজ করছিল না, সেজন্য আমি বাধ্য হয়ে আমার শিক্ষকের ডিজাইন কপি করেছি। আপনি প্লিজ ওনাদেরকে বলুন আমি কিছুতেই জেলে যেতে চাই না। ওনা বলে, তুমি এসব কি বলছো? আমি এসবের কিছুই জানি না। নিজের বিপদ বুঝতে পেরে ওনা জ্ঞান হারানোর নাটক করে। সারা বলে, এটা তো সবে শুরু, তুমি আমার সাথে যা যা অন্যায় করেছ তার সবই আমি তোমাকে ফিরিয়ে দেব। বাসায় ফিরলে ড্রিউ সারাকে জানায়, ডিজাইন নকল করার ঘটনাটি অনলাইনে ভাইরাল হয়েছে, এটাকে কিছুতেই থামানো যাচ্ছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ওনাকে কোম্পানি থেকে বহিষ্কার করব আর জিনিয়াকে ডিজাইন ডিপার্টমেন্টে ডেপুটি ডিরেক্টর হিসেবে নিয়োগ দিব। সারা বলে, বাবা এই সব কিছু আমার জন্য হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমি তখন শুধুমাত্র ভাবছিলাম কিভাবে ওনাকে এই নকলের অভিযোগ থেকে বাঁচানো যায়, আমি ভাবিনি ব্যাপারটা এমন হয়ে যাবে। ড্রিউ বলে, এখানে তোমার কোনো দোষ নেই, তুমি না আসলে ওনার রেপুটেশন খারাপ হতো, সেই সাথে কোম্পানিরও। সময় মতো তুমি ভেবেছিলে যে জিনিয়া প্রফেসর পে ইয়নকিং এর আন্ডারে পড়াশোনা করেছিল আর তাই আজ কোম্পানি এত বড় বিপদের হাত থেকে মুক্তি পেয়েছে। সারা আমি জানি ডিজাইনের ব্যাপারে তোমার অনেক ট্যালেন্ট রয়েছে, তাই আমি চাই তুমি যেন ডিজাইন ডিপার্টমেন্ট ডিরেক্টর হিসেবে জয়েন করো। সারা বলে, বাবা আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে কিছুতেই আমি নিরাশ করব না। এদিকে এলসি সারাকে ফোন করে জানায় ওনার ডিজাইন চুরির বিষয়টা এখন অনলাইনে সবচেয়ে ট্রেন্ডিংয়ে রয়েছে। সে চাইলেও 2 দিনের মধ্যেই নিউজ কিছুতেই গোপন করতে পারবে না। আমি শুনেছি তোমার লুসার বাবা নাকি তোমাকে ডিজাইন ডিপার্টমেন্টের ডিরেক্টর বানিয়েছে, তুমি বলো না এজন্য তুমি তাকে ক্ষমা করে দেবে। সারা বলে, আমি তো শুধু নাটক করছি, আমার আসল পরিকল্পনা তো সবে শুরু হয়েছে। ভিলার কারেন্ট চলে গেলে মাটি তাকে বাতাস করতে থাকে, কেননা সারা গরম সহ্য করতে পারে না। মিস্টার কার্টার ফোন করে ইম্পর্টেন্ট কাজের জন্য আসতে বলে। মার্টি বলে, এখানে আসা সম্ভব না, কারণ ভিলায় কারেন্ট নেই আর সারা গরম একেবারেই সহ্য করতে পারে না, তাই আমি তাকে বাতাস করছি। কার্টার বলে, তুমি কি সারাকে নিয়ে সিরিয়াস হয়ে গেছো নাকি? তুমি তো বলেছিলে ও তোমাকে বিয়ে করেছে শুধুমাত্র
কোম্পানিতে ওনাকে রিপ্লেস করে নিজে জায়গা করে নেওয়ার জন্য। সে মোটেও ভোলা ভালা না, তাকে বাইরে থেকে যেমনটা দেখা যায় আসলে সে তেমনটা না। মার্টি বলে, এটাই ভালো হয়েছে, আমিও ভালো মানুষ নই আর সারাও নয়, তাই আমরা কারো জীবনই নষ্ট করিনি। পরদিন সকালে ওনা জানতে পারে তারা যেন ঘুমের ব্যাঘাত না ঘটায়, তার জন্য মার্টি রুমে বরফের টুকরো এনে রেখেছিল। সারা এটা শুনে খুবই অবাক হয়। আঙ্কেল হানের কাছ থেকে সে মার্টির বডি মেজারমেন্ট নিয়ে নেয়। অন্যদিকে ওনা তাকে ফায়ার করা হয়েছে শুনে খুবই রেগে যায়। জিনিয়াকে বলে, তুমি কি সারার সাথে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো? জিনিয়া বলে, আমি এমনটা কি করে করতে পারি যেখানে আপনি আমার বাবার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন? ওনা বলে, তোমার এটা মনে থাকলে ভালো, না হলে আমি এখনই তোমার বাবাকে হাসপাতালে মেরে ফেলতে পারি। জিনিয়া জানায় মিস্টার বেল ওনাকে আজ বাসায় থাকার জন্য বলছেন আর সারাকে নিয়ে পার্টিতে যাচ্ছেন। পার্টিতে এসে সারা ওনা ও ম্যাটকে দেখতে পায়। ওনা বলে, বাবা আমি নিজের ভুল বুঝতে পেরেছি, আজ আমার ছোট বোনের প্রথম পার্টিতে অ্যাটেন্ড করেছে, তাই আমি দেখতে এসেছি, যেন সে কোনো ভুল না করে। সারা বলে, ওনা আমি ভেবেছিলাম তুমি এখন আমার উপর রেগে আছো। ওনা বলে, আমরা তো বোন, আমি কি করে তোমার উপর রেগে থাকতে পারি? এই বলে সে সারাকে ড্রিঙ্ক করতে দেয়। আসলে সে ড্রিঙ্কের মধ্যে নেশাদ্রব্য মিশিয়ে রেখেছিল। সারা বলে, বাবা আমার মাথা ঘুরছে, আমি একটু আসছি। ওনা বলে, আমারও মাথাটা ঘুরছে। সারা, তুমি কি আমাকে হোটেল রুমে নিয়ে যেতে পারো? রুমে আসতেই সারার মাথা ঘুরতে শুরু করে। ওনা বলে, তোমার অনেক শখ আমার জিনিস কেড়ে নেওয়ার, আজ তোমাকে উপযুক্ত শাস্তি দেব। আজকের পর থেকে সবাই জানবে তুমি যার তার সাথে রাত কাটাও, আর কেউই তোমার সাথে নিজেকে জড়াতে চাইবে না। ওনা তখন একজন লোককে ভেতরে আসতে বলে আর বলে, আজকের জন্য আমি ওকে তোমার কাছে ছেড়ে দিলাম। সারা বলে, তুমি এমনটা করতে পারো না, আমরা তো বোন, তাই না? ওনা বলে, আমরা বোন হয়েছি তো কি হয়েছে, তোমার কখনোই আমার রাস্তায় আসা উচিত হয়নি। তখন পার্টিতে আমরা মার্টিকে দেখি। মার্টি রবি কার্টারকে জিজ্ঞেস করে, আমার বউ কোথায়? রবি কার্টার বলে, একটু আগেও এখানে দেখেছি। সে ওনার সাথে সমঝোতা করলো, হাত মেলালো, এরপর আর তাকে দেখেনি। সে সময় একজন মেয়ের এসে বলে, স্যার, ম্যাডামের জন্য আমি হ্যাংওভার ড্রিঙ্ক নিয়ে গিয়েছিলাম, কিন্তু ভেতর থেকে কোনো ছেলে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে। মিসেস বেল উপস্থিত সকলকে মনে করে সারা নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তাই পাবলিক প্লেসেই এমন কাজ শুরু করেছে। কিন্তু মার্টি বলে, এটা কিছুতেই সারা হতে পারে না। সে রুমে গেলে দেখা যায় কেউ একজন ম্যাটের সাথে ঘনিষ্ঠ অবস্থায় রয়েছে। সবাই ভাবতে থাকে এরা হয়তো সারা, কিন্তু সে সময় সারা দরজা দিয়ে ঢুকে আর জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে? সবাই জেনে যায় ম্যাটের সাথে সে মেয়েটার কেউ না, বরং উনা ছিল। সবাই বলতে থাকে, তাহলে গুজবটা সত্যি ছিল, উনা তার বোনের ফিয়ান্সির সাথে অ্যাফেয়ার করেছে। পায়ে হাঁটতে না পারলেও সে এমনটা কাজ করলো। আমরা তো সারার জন্য মায়া হয়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি সারা তখনও সেন্সলেস হয়নি। সেই লোককে টাকা দিয়ে রেখেছিল, সেই ম্যাটকে ড্রাগ দিয়ে ম্যাটও ওনাকে এক রুমে রেখে আসে। ড্রেও এসে ওনাকে চড় মারে, বলে, তোমার লজ্জা করলো না আমার মান সম্মান এভাবে ধুলোয় মিশাতে? উনা বলে, আমাকে ফাঁসানো হয়েছে আর এই কাজ সারা করেছে। আজকে এখানে এই অবস্থায় তোর থাকার কথা ছিল, আর এসব অপমান সারার হওয়ার কথা ছিল। সারাকে হাসতে দেখে মার্টি বুঝে যায় এসবের পিছনে আসলে সে আছে। মার্টি সারাকে অন্য একটা জায়গায় নিয়ে গেলে সারা বলে, তুমি কি করে এত তাড়াতাড়ি আসলে? মার্টি বলে, কেন তুমি আমাকে মিস করনি? মার্টি সেখানে সারাকে কিস করলে সারা লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। পার্টি শেষে ম্যাট এসে সারাকে বলে, আজ যা হয়েছে তা পুরোটাই ভুল বোঝাবুঝি। সারা বলে, আমার তোমাকে দেখলেও ঘৃণা লাগে। ম্যাট বলে, তুমি কি পার্টিতে কারোর সাথে হুক আপ করেছো নাকি? সারা বলে, হ্যাঁ, তোমার বাবার সাথে করেছি। কাল তাকে বিয়ে করে তোমার সৎমা হয়ে যাব। ম্যাট বলে, তুমি কবে থেকে এত মুখ চালাতে শুরু করলে? সারা বলে, তোমরা বলেছো ওনার পা আমার কারণে নষ্ট হয়েছে, এখন আবার বলছো আমি নাকি পার্টিতে কারোর সাথে হুক আপ করেছি। ম্যাট বলে, আমি আসলে ওনাকে ভুল ভেবে ভুল করেছিলাম। আমি ভেবেছিলাম ওটা তুমি, কিন্তু আমি তোমায় কথা দিচ্ছি এরকমটা আর কখনোই হবে না। আমরা এত বছর ধরে একসাথে আছি, তার খাতিরে হলেও আমাকে ক্ষমা করে দাও। সারা তাকে থাপ্পড় মেরে বলে, আমি কখনোই তোমার মতো একটা ধোঁকাবাজকে দ্বিতীয় সুযোগ দেব না। ম্যাট ফেইথ ন্যাশের নতুন ডিজাইন করা কোট দেখতে পায়, যেখানে সারা ব্যাম্বু প্যান্ট করছে। সেটা ম্যাট পছন্দ করে, তাই সে ভাবতে থাকে হয়তো সারা তাকে এখনও ভালোবাসে। রাতে এলসি সারাকে ফোন করে বলে, তুমি কি খেয়াল করেছো তুমি দিনকে দিন মার্টির মতো হয়ে যাচ্ছ, তার মতো যোগ করা শুরু করেছ? তখন মার্টি চলে আসলে সারা জানায় সে একটা হাসপাতালে খোঁজ নিয়ে জেনেছে তারা আশুর পায়ের চিকিৎসা করতে পারবে। আশুর ব্যান্ডেজ চেঞ্জ করলে তারা খেয়াল রাখলে আশা করা যায় তার পা জলদি ভালো হয়ে যাবে। মার্টি নাটক করে বলে, আশু তোমার কাছে আমার থেকে বেশি ভালো ব্যবহার পায়। পরদিন সকালে খেতে বসে মার্টি সারাকে বলে, তোমার সাথে বিয়ে হওয়া আমার জীবনের সবচেয়ে বেস্ট কাজ। তোমার মনে আছে সেদিনের কথা, যেদিন আমি ক্যাফেতে তোমাকে ব্লাইন্ড ডেটে দেখেছিলাম? কাকতালীয়ভাবে সেদিন আমি রবির সাথে সেখানেই ছিলাম, কিন্তু সারা মনে করে মার্টি হয়তো তাকে সন্দেহ করছে। সেই ব্যাপারে এলসিকেও জানায়। মার্টি রবিকে ফোন করে জানায়, আমার মনে হয় সারা লুকিয়ে লুকিয়ে আমার প্রেমে পড়েছে, না হলে কেন সে আমায় পছন্দের খাবার বানানো শিখবে? আমি চিন্তায় পড়লে সেও চিন্তা করবে। এতে করে বোঝা যায়
সে হয়তো আমাকে ভালোবাসতে শুরু করেছে। রবি বলে, তোমার যদি ভালোবাসায় ডুবে যেতে মন চায় তাহলে তুমি যেতে পারো, কিন্তু এতে আমায় টানবে না। এলসির সাথে দেখা করে সারা বলে, আমি আমার প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সাবধানতার সাথে নিয়েছি। তাহলে মার্টি কি করে আমাকে সন্দেহ করতে পারে? সে কবে থেকে আমার সন্দেহ করা শুরু করেছে? এটা কি সেই ক্যাফে থেকে নাকি পার্টির দিন থেকেই? এলসি বলে, আমার মনে হয় তুমি বেশি বেশি ভাবছো। সারা বলে, না, আমার কেন জানি মনে হচ্ছে মার্টি কিছু লুকিয়ে যাচ্ছে। যদি এমনটাই হয়ে থাকে তাহলে আমাকে আমার প্ল্যান আরও দ্রুত করতে হবে, যাতে করে মার্টি ডিভোর্স চাওয়ার আগেই আমার প্ল্যান সাকসেসফুল করতে পারি। মিসেস বেলা সারাকে বাসায় আসার জন্য বলে। সারা গিয়ে সেখানে ম্যাটকে দেখতে পায়। সারার বাবা বলে, আমি তোমাকে বোঝাচ্ছি, সেদিন তুমি যা দেখেছ তা কেবল ভুল বোঝাবুঝি ছিল। ম্যাটের ফ্যামিলি তোমাদের বিয়ের তারিখ ঠিক করেছে। সারা বলে, সেটা ভুল বোঝাবুঝি কি করে হতে পারে? পুরো দুনিয়া দেখেছে ম্যাট আর উনা বিছানায় ঘনিষ্ঠভাবে ছিল। আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। তোমরা বরং উনাকে বলো এই বিয়েটা করতে। আমার মনে হয় উনা আর ম্যাট একে অপরের জন্য পারফেক্ট কাপল। ম্যাট বলে, সারা, আমাদের এঙ্গেজমেন্ট হয়ে যাওয়ার পর তুমি বিয়ে থেকে পালাতে চাইছো? সারা বলে, আমার বিয়ে হয়ে গেছে। এই বলে সে সবাইকে তার আংটি ও ম্যারেজ সার্টিফিকেট দেখায়। ম্যাট বলে, তুমি কি আমার সাথে এটা ঠিক করেছো? তুমি আমাকে ধোকা দিয়েছো। সারা বলে, কে আগে আগে ধোকা দিয়েছে? ম্যাট সারার গায়ে হাত তুলতে চাইলে সারা মনে করিয়ে দেয় এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, তাই তার সমস্ত কাণ্ড রেকর্ড হয়ে যাবে। ম্যাট সারার এই রূপ কিছুতেই মানতে পারে না আর সেন্সলেস হয়ে যায়। ড্রিউ বলে, সারা, তুমি আমাদের না জানিয়ে কি করে বিয়ে করে ফেলতে পারো? সারা বলে, বিয়েটা হয়ে গেছে বাবা, তাই উনা এখন আর আমার জায়গা নিয়ে মিসেস ব্রাউন হতে পারবে। আর এটাই তো তোমরা চেয়েছিলে। তোমরা কেন জানি কখনোই আমাকে পছন্দ করতে না। অবশ্য আমি এর কারণটাও জানি। আমার কারণেই উনা তার পা হারিয়েছে, তাই আমি ভাবলাম উনাকে আমার জায়গাটা ছেড়ে দিয়ে মিসেস ব্রাউন হতে দেওয়াই সবার জন্য ভালো হবে। সারার বাবা তার কথা শুনে খুবই খুশি হয় আর বলে, তুমি যেহেতু ওনার জন্য তোমার ভালো ফিউচার ছেড়ে দিয়েছ, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি কোম্পানির 20% শেয়ার আমি তোমার নামে করে দিব। ভেবে নাও, আমরা এক মাধ্যমে নিজেদের কিছুটা হালকা করতে চাইছি। সারার মা তাকে বাসায় থাকতে বলে। সারা সে কিথ মার্চিকে বলতেই মার্চি বলে, বউ, তাহলে কি আজকে আমাকে একা একাই থাকতে হবে? ওনা সে রুমে এসে সারাকে বলে, দেখো তুমি কি করে আমি ব্রাউন ফ্যামিলিতে জায়গা করে নিই। সারা বলে, তুমি ভালোবাসা পাচ্ছ আর আমি কোম্পানির 20% শেয়ার পাচ্ছি। উনা বলে, তুমি কি মনে করো বাবা মা তোমাকে ভালোবাসে? বাবা মা, এমনকি বাড়ির মেয়েটরা তোমার চেয়ে আমাকে বেশি গুরুত্ব দিচ্ছে। তুমি কখনোই আমার চেয়ে বেটার লাইফ ডিজার্ভ করো না। ওনা জানতে পারে না যে বাবা মা কখন তার পেছনে এসে দাঁড়িয়েছে এবং তার সব কথাই শুনেছে। তার মা বলে, ছোটবেলায় তুমি অনেক অসুস্থ ছিলে, তাই আমি সবসময় তোমার সাথেই থেকেছি, কিন্তু তার মানে এটা না যে তুমি তোমার বোনের সাথে খারাপ ব্যবহার করবে। সারার বাবা মা বলে, আমাদের মাফ করে দাও তোমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আমরা বুঝতে পারিনি যে ওনা এতটা খারাপ হবে। নিজের বোনের সাথেও সে খারাপ আচরণ করবে। সারা বলে, ওনার হয়তো মেজাজ খারাপ, তাই সে কি করতে কি করেছে বুঝতে পারেনি। সারার বাবা বলে, টেনশন করো না, আমরা তোমার সাথে আর অন্যায় হতে দেব না। এই প্রজেক্ট শেষ হলেই তোমাকে কোম্পানির ভিপির দায়িত্ব দেওয়া হবে। সারা বলে, এটা কি ঠিক হবে? সারার বাবা বলে, কোম্পানিতে তোমার চেয়ে যোগ্য আর কেউ নেই এই পদের জন্য। বাইরে বেরোতেই মার্টি সেখানে আসে। সারাকে সে একটা ক্যান্ডি বক্স দেয়। সবার মনে পড়ে ছোটবেলায় সে ক্যান্ডি খেতে চেয়েছিল, কিন্তু উনা তখনও নাটক করে বাবা মার কাছে সারাকে খারাপ বানায়। এই সারা ক্যান্ডি দেখে ইমোশনাল হয়ে পড়ে, বলে, আমি এখন আর বাচ্চা নেই। মার্টি বলে, আমার কাছে আমার স্ত্রী সবসময় একটা বাচ্চা। কোম্পানিতে ড্রিউ বেলজিয়ানকে বের করে দিতে চায়। সারা জানতে পারে জিনিয়া অরিজিনাল ডিজাইন এক্সচেঞ্জ করেছে। জিনিয়া বলতে থাকে, উনাবেল আমাকে এমনটা করতে বাধ্য করেছে। এমনটা না করলে তিনি আমার বাবাকে মেরে ফেলতেন। আমাকে প্লিজ জেলে পাঠাবেন না। সারা বলে, বাবা, তুমি বরং আমাকে ফায়ার করে দাও। উনা আমায় সহ্য করতে পারে না, তাই আমার কাজের বিরুদ্ধে কাজ করছে। কিন্তু আমি চাই না আমার জন্য কোম্পানির রেপুটেশন খারাপ হোক। কোম্পানির লোকেরা বলে, মিস্টার বেল, আপনি সবসময় উনাবেলকে সাপোর্ট করে আসছেন, এবারে আপনি সেটা করতে পারবেন না। ড্রিউ ভাবে আসলে সে ওনাকে অনেক প্রশ্রয় দিয়েছে। ওনাকে শিক্ষা দিতে হলে তার সারাকে দরকার, না হলে তার চেয়ারম্যান পদে বিপদে পড়বে। তাই সে ওনার আন্ডারে কাজ করার সবাইকে ফায়ার করে দেয়। ওনা এসব ব্যাপারে জানতে পেরে খুবই আপসেট হয়ে যায়। বলে, আমি যদি জানতাম যে সারা আমাদের এমন ক্ষতি করবে তাহলে আগেই তাকে শেষ করে দিতাম। জিনিয়া বলে, এখন তো কোম্পানির সবাই তার পক্ষে রয়েছে, এখন কিটা করা ঠিক হবে? তার চেয়ে বরং আপনি মিস্টার ব্রাউনকে বিয়ে করে ব্রাউন ফ্যামিলির অংশ হয়ে যান। তখন আপনার পাওয়ার বেড়ে যাবে আর সবাই আপনাকে কদর করতে শুরু করবে। জিনিয়া এসে সারার সাথে দেখা করে, তাকে একটা স্যুট দেয় যেটা সারা তাকে আনতে বলেছিল। জিনিয়া বলে, আপনি না থাকলে আমার বাবা আজ এতটা সুস্থ হতো না। আপনাকে অনেক ধন্যবাদ। সারা বলে, আমি তোমাকে 2 মাসের মধ্যে আবার কোম্পানিতে ফিরিয়ে নিয়ে আসবো। ওনার পছন্দের ডিজাইনার এরও লিমিটেড এডিশনের একটা ড্রেস বের করেছে। কোনোভাবেই কথাটা ওনার কানে দেওয়া লাগবে। জিনিয়া জানায়, চেয়ারম্যান স্যার আপনার সাথে অন্যায় করার জন্য খুবই গিল্ট ফিল করছেন। সারা বলে,
আমি এখন শুধু চাই চেয়ারম্যান পদটা নিজের করে নিতে। বাসায় ফিরে মার্টিকে লুকিয়ে স্যুট নিয়ে সে উপরে চলে যায়। অনলাইন ফোরামে মার্টি দেখতে পায় সবাই লেখালেখি করছে যে সারা এখনও ম্যাটকে ভালোবাসে, তাই তো তার পছন্দের বাম্বু প্যাটার্ন ড্রেসের পর এখন শুটেও রেখেছে। আরেকজন বলে কলেজে যখন ম্যাটের অনেক পেট ব্যথা ছিল তখন সারা শহরের শেষ সীমানায় গিয়ে তার জন্য পরিস নিয়ে এসেছিল। আমার তো ওকে দেখে অনেক জেলাসি কাজ করতো। আমার এরকম গার্লফ্রেন্ড থাকলে আমি কখনোই তার সাথে চিট করতাম না। মার্টি ভাবে স্যুট তাহলে সে ম্যাটের জন্যই কিনেছে। পরদিন সকালে মার্টি সারাকে বলে আমার পরিস খেতে মন চাইছে, তবে বাসায় বানানোটা নয়, তোমার পরিচিত সেই পুরনো জায়গা থেকে। সারা কাজে বেরিয়ে গেলে মার্টি আঙ্কেল হানকে বলে ভিলায় যতগুলো বাম্বু গাছ আছে সব সরিয়ে দিন, এগুলো দেখতে খুবই বাজে লাগে। রাতে সারা অনেক কষ্টে সিফুড পরিস নিয়ে আসে আর নিজ হাতে মার্টিকে খাইয়ে দেয়। অ্যালার্জিক রিয়াকশন শুরু করে মার্টি সেন্সলেস হয়ে যায়। আঙ্কেল হান জানায় মার্টি জানে তার সিফুডে অ্যালার্জি আছে, কিন্তু হয়তো আপনি এনেছেন দেখে না করতে পারেনি। মার্টি সেন্স ফিরলে বলে তুমি কি চেয়েছিলে কখনোই আমার সেন্স না ফিরুক, যেন তুমি এখানে আমার বাড়িতে আমার টাকায় আরামায়েশ করতে পারো আর আমার কুকুরকে নিজের মতো করে চালাতে পারো। সারা দুষ্টুমি করে বলে ঠিক তাই, আমি তখন কাউকে বিয়ে করে এখানে তোমার বিছানায় শোবো, তোমার টাকায় থাকবো আর তোমার কুকুরকে নিজের সাথে রাখবো। মার্টি মায়ের জন্মদিনে মার্টিও সারা যায়, কিন্তু বড় ছেলে ঝোং আসছে শুনে ম্যাডাম সেদিকেই চলে যায়। মার্টি সার্ভেন্টকে সারাকে চা বানিয়ে দিতে বলে, তবে সার্ভেন্ট জানায় আর এখন ঝোং তার বউয়ের জন্য চা বানাতে যেতে হবে, তাই সে যেন নিজের আর তার বউয়ের জন্য চা বানিয়ে নেয়। সারা বলে মনে হয় আমাকে এখানে কেউ পছন্দ করছে না, আমি বরং মিস্টার ও মিসেস ব্রক্সকে জানাচ্ছি আর বাসায় চলে যাচ্ছি। সার্ভেন্ট তখন চা বানিয়ে দিতে বাধ্য হয়। মার্টির বাবা মা এসে তাকে ভুল বুঝে বকাবকি করতে থাকে। মার্টি দেখতে পায় ঝোংয়ের ফিয়ান্সের হাতে তার মা দামি ব্রেসলেট দিয়েছে। মার্টির মা বলে ও আমাদের পরিবারের বড় বউ হতে চলেছে, তাই আমি ওকে এটা গিফট করেছি। মার্টি বলে হয় তুমি সারাকেও সেম ব্রেসলেট দেবে, না হয় আমি কাল ওপালের হাত কেটে নিব। তোমরা আমাকে ইগনোর করেছো, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার বউয়ের সাথে এমনটা করার কথা কখনো চেষ্টাও করবে না। মিসেস ব্রক্স বলে বাধ্য হয়ে সারাকে ব্রেসলেটটা দিয়ে দিচ্ছি আমি। বলে মার্টি ভীষণ দুষ্টু, ওকে আমি পরে শিক্ষা দেব। সারা বলে মা মার্টি এতটাও খারাপ না, আপনাকে রুবি রিং দেবে বলে সে অনেক কষ্ট করেছে। কিন্তু মিসেস ব্রুকস বলে তুমি ওকে চেনো না, তাই এমনটা বলছো। ও তোমার মুখের উপর মিথ্যা কথা বলতে পারে, হয়তো সে মেয়ে নিয়েও ঘুরতে পারে, তাই আমি তোমাকে একটা সাজেশন দিচ্ছি, তুমি কখনোই ওকে বিশ্বাস করো না, না হয় দেখবে ও তোমাকে নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। সারার মার্টির জন্য খুবই খারাপ লাগে। বাসায় ফিরে মার্টি জিজ্ঞেস করে তুমি কখন থেকে নিজের জন্য বলতে শিখলে? সারা বলে আমার ভালো লাগে না যে তারা তোমাকে ইগনোর করে, যদিও বা করে সবার সামনে এমনটা দেখানোটা মোটেও তার উচিত হয়নি। মার্টি বলে আসলেই বিয়ে করে অনেক ভালো হয়েছে, অন্তত আমার কোর করার মতো কেউ রয়েছে। সারা মার্টিকে স্যুট গিফট করে। মার্টি বলে এই বাম্বু তো মার্টি ব্রাউনকে রিপ্রেজেন্ট করে। সারা বলে তোমার কেন মনে হয় আমার এখন ওই ধোঁকাবাজের প্রতি ফিলিংস রয়েছে? মার্টি বলে যদি নাই থাকে তাহলে আমাকে কনসিডার করছো না কেন? পরদিন সকালে উনা ম্যাটকে বলে আমাদের বিয়ের আর মাত্র 1 মাস রয়েছে, আমি ড্রেস চুজ করেছি। ম্যাট বলে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখনও কোম্পানিতে নিজের জায়গা করে নিতে পারিনি, এই স্যালারিতে আমাদের বেসিক খরচটাও হবে না, সেখানে তুমি কিনা এত টাকা খরচ করে ড্রেস কিনতে চাইছো? উনা বলে আমি বেল ফ্যামিলির বড় মেয়ে, আমার বিয়ে জাঁকজমকভাবে হওয়া চাই। ম্যাট বলে সে যত দামি ড্রেসই হোক না কেন তোমার উপরেই বেকার হবে, কেউই হুইল চেয়ারে বসা ব্রাইটকে দেখবে না। অফিসে মার্টিকে রুবিক বলে এই দেখো এই স্যুট আমাকে সারা স্পেশালি বানিয়ে দিয়েছে, তোমার তো অনেক বয়স হলো, তুমি কেন সেটেল হচ্ছ না? বিয়ে করলে তোমার জন্য কেয়ার করার মতো অন্তত কেউ থাকবে। রবি তাকে কোম্পানির নতুন ব্রাঞ্চ খোলার জন্য ডেট সিলেক্ট করতে বললে মার্টি মার্চের 12 তারিখ চুজ করে, কারণ হিসেবে বলে এই দিন সারাই পৃথিবীতে এসেছিল, তাই এই দিনটা সবচেয়ে স্পেশাল। এদিকে উনা মিস্টার স্ট্রেনের কাছে তার শেয়ার বিক্রি করতে আসে। ওয়েডিং ড্রেস কেনার জন্য উনা 5 মিলিয়ন দিয়ে কোম্পানির 5% শেয়ার বিক্রি করে দেয়। আড়াল থেকে সারা বেরিয়ে আসে। মিস্টার স্টোন আসলে সারার হয়ে কাজ করছিল, তাই সে সারাকে প্রপার্টি ট্রান্সফারের কাগজ দেয়। বাইরে বৃষ্টি হলে আবারও মার্টি সারাকে সেখানে নিতে আসে। এরপর সারা এলসির সাথে ক্যাফেতে বসলে সেখানে ওপাল ও তার ছোট বোন পেইজ আসে। পেইজ বলে তুমি কেন মিসেস ব্রুকসের দেওয়া ব্রেসলেটটা পরনি? তুমি নিজে তো কখনো এটা কিনতে পারবে না, তাই না পরে হয়তো শো অফ করতে। সারা তবুও কিছু বলে না। পেইজ বলে তুমি আর মার্টি দুজন হচ্ছ গুড ফর নাথিং কাপল, মার্টি তো কোম্পানির জন্য কিছুই করতে পারেনি, তোমরা কেন চলে যাচ্ছ? যে বলতে এবার সবার মাথা গরম হয়ে যায় আর সে পেইজকে থাপ্পড় মেরে দেয়। বলে আমার বিরুদ্ধে কথা বলেছ, আমি কিছুই বলিনি, তবে মার্টির বিরুদ্ধে এরকম কথা বলবে না। ওপাল থামাতে আসলে তাকেও থাপ্পড় দিয়ে বলে এটা তোমার বোনকে ভালো শিক্ষা দিতে না পারার জন্য। সারা এলসিকে বলে আমার মধ্যে কি হলো জানি না, যখনই আমি পেইজকে মার্টির বিপক্ষে কথা বলতে শুনলাম আমি কেন জানি নিজের রাগ কন্ট্রোল করতে পারিনি আর তাকে থাপ্পড় মেরে বসি। এলসি বলে এটা খুবই ভালো সাইন, এর মানে হচ্ছে
তুমি তোমার ডিপ্রেশন কাটিয়ে ফাইনালি কারোর জন্য কেয়ার করতে শুরু করেছো। হয়তো তুমি তোমার অজান্তেই মার্টিকে ভালোবাসতে শুরু করেছো। সারা বলে, আমার মতো এত কুটিল মনের কেউ কি ভালোবাসার যোগ্য হতে পারে? এলসি বলে, কেন পারবে না? ম্যাট ওনার উপরে তখন প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, তুমি কি করে 5 মিলিয়ন দিয়ে একটা ড্রেস কিনতে পারো? তোমার জন্য তোমার বাবার যে কোনো সময় কোম্পানির চেয়ারম্যান থেকে বাদ পড়তে পারে, সেটাকে তুমি জানো? উনা এসবে পাত্তা দেয় না। ম্যাট বলে, কি ভেবে আমি সারাকে বাদ দিয়ে তোমার সাথে থাকতে গেলাম? উনা বলে, তোমার সারার বিয়ে হয়ে গেছে, তুমি ওকে কিছুতেই পাবে না। ম্যাট রেগে গিয়ে বলে, আমি আমার স্ত্রী হিসেবে শুধু সারাকে অ্যাকসেপ্ট করব, আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিচ্ছি। উনা ভাবে সারা মরলে তবেই শুধু ম্যাট তাকে গ্রহণ করবে, তাই সে সারাকে কিডন্যাপ করিয়ে নেয়। সেন্সফিলে সারা বলে, তুমি আমাকে কিডন্যাপ করেছো, এটা বাবা মা জানলে কি বলবে? উনা বলে, দুনিয়া এখন জানে যে বেল ফ্যামিলির 2 মেয়ে কিডন্যাপ হয়েছে, আর তোমার কি মনে হয় আমি যদি বাবা মাকে বলি যে তারা তাদের 2 মেয়ের মাঝে যে কোনো একজনকে বাঁচাতে পারবে, তাহলে তারা কাকে বাঁচাবে? সারা বলে, উনা তুমি কেন আমায় এত ঘৃণা করো? উনা বলে, তুমি না থাকলে সব আমার হতো, তুমি একটা এক্সট্রা, তোমার শুরু থেকেই থাকার কথা ছিল না, আমি কেন তোমায় ঘৃণা করব না? জিনিয়া এসে জানায়, মিস্টার বেলকে জানানো হয়েছে যে সে কেবল একজনকে বাছাই করতে পারবে। ওদিকে অফিসে যেও দুজনকেই বাঁচাতে চায়, এজন্য মুক্তিপণ দেওয়ার কথাও বলে, কিন্তু কিডন্যাপার জানায় তারা একজনকে বাঁচিয়ে রাখবে ও ছেড়ে দিবে, আরেকজনকে মারতে হবে। শেয়ার হোল্ডাররা বলে, ওনা এর আগেও ডিজাইন নকল করেছে, কোম্পানির অনেক ক্ষতি করেছে, তাই আমরা সারাকে বাঁচাতে চাই। কিন্তু মিসেস বেল বলে, সারা সুস্থ, তাকে না বাঁচালেও যে কোনো না কোনোভাবে সেখান থেকে পালিয়ে আসতে পারবে, কিন্তু ওনা তো অসুস্থ, তাকে না বাঁচালে সে মারা পড়বে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় তারা ওনাকে বাঁচাবে। ওনা এটা শুনে হাসিতে ফেটে পড়ে। সারাকে বলে, দেখো এত কিছু করার পরেও তাদের মনে শুধু আমিই আছি, তাই তুমি বরং এখানেই থাকো আর সেভাবে জীবন কাটাও যার ব্যবস্থা আমি তোমায় দিচ্ছি। ওরা দুজন লোককে ডেকে বলে, এর ব্যবস্থা করো, কালকের নিউজ পেপারের হেডলাইনে এটা অবশ্যই আসা চাই। অন্যদিকে মার্টি রবির সাথে গেম খেলতে থাকে। রবি বলে, তোমার বউ কিডন্যাপ হয়েছে আর তুমি কিনা এখানে আরামসে গেম খেলছো, তুমি কেন তাকে বাঁচাতে যাচ্ছ না? মার্টি বলে, সারা বেল কোম্পানিতে ওনাকে রিপ্লেস করতে চায় আর এটা ওর ফাইনাল স্টেপ, জিনিয়া ওর হয়ে কাজ করছে, তাই ওর কিছুই হবে না। বেল কোম্পানির শেয়ার হোল্ডার মার্টিকে কল করে সারাকে সে বাঁচাতে বলে, এর বিনিময়ে কোম্পানির 7% শেয়ার দিতে রাজি হয়। মার্টি ভাবে, শুরু থেকে তাহলে সবার নজর চেয়ারম্যান সিটের উপরে ছিল, অবশ্য আমার বউ বলে কথা। জিনিয়া সে লোকগুলোর মাথায় বাড়ি দিয়ে তাদের সেন্সলেস করে দেয়। উনা বলে, জিনিয়া তুমি কি করে আমাকে ঠকাতে পারলে? তুমি সারার সাথে মিলে আমাকে ফাঁসিয়েছো, তাই না? সারা বলে, তোমার খেলা শেষ, কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ চলে আসবে। উনা তখন গুলি চালায়, যেটা এসে সারার হাতে লাগে। সারা বাইরে আসলে উনাও তার পেছন পেছন বাইরে চলে আসে। উনা আবারও গুলি করতেই যাবে, তখন মার্টি চলে আসে আর সারাকে নিয়ে পানিতে পড়ে যায়। সকালে মিস্টার বেলকে জানানো হয় মার্টি সারাকে বাঁচাতে এসে পানিতে পড়ে গেছে। মার্টির কিছু হলে তাদেরকে ব্রুকস ফ্যামিলির কাছে জবাবদিহিতা করতে হবে। এই ভয়ে ড্রিউ বেল বলে, যে করেই হোক মার্টি ও সারাকে খুঁজে বের করো, জীবিত কিংবা মৃত। অন্যদিকে মার্টি ও সারাকে আমরা দেখি যে তাদের কিছুই হয়নি। সারা বলে, তুমি তো জানতে যিনি আমার সাইডে রয়েছে, তাহলে কেন আসতে গেলে? মার্টি বলে, আমি তোমাকে নিয়ে রিস্ক নিতে চাইনি। সারা বলে, যদি কখনো তুমি জানতে পারো যে আমি অত ইনোসেন্ট নই যতটা দেখাই, তাহলে কি তুমি আমাকে কষ্ট দেবে, আমাকে ছেড়ে যাবে? মার্টি বলে, তুমি আমার কাছে সবসময় সে ভালো মেয়েটা হয়েই থাকবে। আর তোমার মনে আছে কিনা জানি না, আমরা যখন আমাদের ম্যারেজ সার্টিফিকেট নেই তখন আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনের সুখে দুঃখে, ভালো খারাপ, ধনী গরিব, যে পরিস্থিতি আসুক না কেন আমরা একে অপরের সাথেই থাকবো। আর আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি না। তুমি নিজেকে ভালোবাসো, কে কি বললো তা নিয়ে ভাবতে হবে না। সারা বলে, তুমি আমার কাছে তুচ্ছ কেউ না, আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট মানুষ। মার্টি তখন সারাকে কিস করতে শুরু করে। বেল ফ্যামিলিতে কেউ এসে জানায় যে মার্টি ও সারাকে খুঁজে পাওয়া গেছে, তাদের এখন ব্রুকস ফ্যামিলির হাসপাতালে নেওয়া হয়েছে। তখন সেখানে পুলিশ এসে বলে, উনাকে আমাদের সাথে যেতে হবে, তার বিরুদ্ধে কিডন্যাপিংয়ের আরোপ করা হয়েছে। সবাই জেনে যায় কিডন্যাপারের পেছনে উনা ছিল। এলসি সারাকে ফোন করে বলে, এটা জানতে পেরে তোমার বাবার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এলসি বলে, মার্টি গুলি দেখে তোমাকে বাঁচাতে সামনে এসেছিল, তোমাকে নিয়ে সে পানিতে পড়ে যায়। আমার তো মনে হয় সে সত্যি তোমাকে ভালোবাসে, তাই তো নিজের জীবনের পরোয়া না করে তোমাকে বাঁচাতে চেয়েছিল। তুমিও কি ওকে ভালোবাসো? গার্ডরা তাকে মার্টির সাথে দেখা করতে দিচ্ছিল না। সারা সেখানে আসলে তার বাবা বলে, আমি তোমাকে নিয়ে অনেক টেনশন করছিলাম। তার বাবা মার সাথে দেখা করতে চাইছে সেটাও বলে। জিউবেল বলে, সারা তুমি ছোট থেকে ভীষণ বুঝদার একটা মেয়ে, তোমার বোনের পায়ে প্রবলেম, আবার তার রাগটাও অনেক বেশি। এদিকে দেখা যায় হাসপাতালে ম্যাট সারার সাথে দেখা করে বলে, আমি তোমাকে অনেক খুঁজেছি। মার্টি সেখানে চলে আসলে ম্যাট বলে, তোমার সাথে ওর সম্পর্কটা কি? এরপর আমাদের পরদিন অফিসের দৃশ্য দেখানো হয়। পরদিন অফিসে শেয়ার হোল্ডাররা মিটিংয়ে বলে, ড্রিউ আপনি বারবার উনাকে বাঁচাতে এসেছেন, সেখানে সে কোম্পানির বারবার ক্ষতি হয়েছে, এসবের জন্য কোম্পানির শেয়ার মার্কেটে ধস নেমেছে, কোম্পানির ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
জিউ বলে, আমার পরিবার 45% শেয়ারের মালিক, আর আমাকে কিনা চেয়ারম্যান থেকে বাদ দিতে চাইছেন আপনারা। তখন সেখানে সারা এসে বলে, আমি তোমাকে রিপ্লেস করতে চাইছি, কারণ আমার কাছে এখন কোম্পানির 32% শেয়ার আছে, আর তোমার কাছে মাত্র 20%। জিউ বলে, মার্টি ব্রুকস কেন তোমাকে তার শেয়ার দেবে? মার্টি বলে, কারণ সে আমার স্ত্রী। এরপর জিউ আর কিছুই বলতে পারে না। সারা কথা না ভাবলে তোমার অনেক আগেই মারা পড়তে, এ কথাও জানিয়ে দেয়। এদিকে সবাই চলে গেলে মার্টি বলে, তোমাকে এখন আর আমার সামনে নিজেকে লুকিয়ে রাখতে হবে না। আমি শুরু থেকেই তোমাকে বুঝতে পেরে গিয়েছিলাম, সেদিন পার্টি থেকেই, যে তুমি ইচ্ছে করে আমার অ্যাটেনশন পাওয়ার জন্য এমনটা করছো। কিন্তু আমার এতে কোনো সমস্যা নেই। আর তারপর তারা দুজনে এক হয়ে যায় এবং ভালোভাবে সংসার করতে থাকে। আর এরই মধ্য দিয়ে আজকের এই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। কেমন লাগলো আজকের ড্রামাটি? সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।